আর আমার মনে হয় আমাদের বিভিন্ন সিকিউরিটি দে হ্যাভ দ্য রুলস অফ এঙ্গেজমেন্ট। তারা কোন দেশ থেকে রুলস অফ এঙ্গেজমেন্ট নিয়েছেন জানি না, কিন্তু সেই ক্ষেত্রে যে আমরা আরো একটু মানবিক হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আমাদের দেশে একটা খুব বদ অভ্যাস। আমার দলে এই নিউ ইয়র্কে আমাদের অনেক আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের কেউ কেউ বহিষ্কার করেন। বহিষ্কার করার পর দিন আপনি জানেন, পরের দিন বলবেন সে জামাত, সে রাজাকার করে তারা বহিষ্কার করেন। কদিন পরে আবার তাকে আপনার সহ সভাপতি ওইসব নিয়োগ করেন। তখন ওই যে কিছুদিন আগে বললেন না, এইটা একটা বদ অভ্যাস, আই থিংক উই শুড স্টপ ইট। এখন তো ইন্টারনেট বন্ধ হয় মুশকিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্টারনেট বন্ধ করা ঠিক হয়নি, কারণ বন্ধ করার ফলে যত বানোয়াট খবরাখবর বিদেশে বসে বসে লোকে দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। অতি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এটা বিরাট মহিরুগ দেখা দিয়েছে, এবং এটার একটি বড় কারণ বোধ হয় মিসম্যানেজমেন্ট এবং ইনফরমেশন গ্যাপ। কারণ এই কোটা বিরোধী যারা, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাতিজা বাইকনার নাতি, তারা যে দাবিটা জানিয়েছে, আওয়ামী লীগ সেই দাবি সমর্থন করে, আমার দল সেই দাবি সমর্থন করে, এবং আমাদের নেতা শেখ হাসিনা সেটা সমর্থন করেন। সরকার এবং এই যে যারা দাবি জানাচ্ছে, সেই ক্ষেত্রে নীতিগতভাবে এক। ওরা সংস্কার চায়, আওয়ামী লীগও সংস্কার চায়। এবং আওয়ামী লীগ আপনি জানেন 2018 সালে এই কোটা পদ্ধতি বন্ধ করে দেয়। হ্যাঁ, তারপরে সংস্কারের জন্য অনেক দিন ধরে এবারে কোর্টে একটা রায় দিয়ে দেয় যে না, এই পুরনো কোটা পদ্ধতি থাকবে। কোটা পদ্ধতিতে আমরা অনেক দিন ধরে এইটা বিবেচনা করা হচ্ছে, যেটা সংস্কার দরকার। কারণ সরকারি চাকুরিতে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ জবে 56% কোটার জন্য নির্ধারিত থাকে, আর প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে তো আরো ভয়াবহ অবস্থা, 96% কোটা নির্ধারিত হয়। তো সেই জন্য অনেকদিন ধরে এইটা পরিবর্তনের কথাবার্তা হচ্ছে। আর এই সময় ছেলেমেয়েরা দাবি তুলেছে, এবং এটা খুব সহজে সমাধান ছিল যে তোমরা যে দাবি তুলছো সরকার সেইটাই চায়, তোমরা আমাদের সহায়ক। তারপর এটা লেটা চুক্ত। কিন্তু সেইখানে এই যে এত রক্ত গেল, এতদিন আন্দোলন হলো, এগুলো আমার মনে হয় দুঃখজনক। একটি দেশ যখন কারফিউর মুখোমুখি হয়ে যায়, মানে সেনাবাহিনী নামাতে হয়, এটা কিছুটা ভুল বুঝাবুঝির জন্য ছেলেমেয়েরা খুব অসন্তুষ্ট হয়েছে। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনাকে যদি বলি রাজাকার, তাহলে আপনি রাগ করবেনই, কিন্তু কেউ ওদের রাজাকার বলেনি। যেটি বলা হয়েছে, কোনো এক সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীকে চীন সফরের উপলক্ষে প্রশ্ন করেছিলেন যে যারা কোটা বিরোধী আন্দোলন করছে, সেইখানে আপনি বলেন যে আপনার ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা তারা রাজাকারের নাতিপুতনি পাবে না কিসের এই যে বলে মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে, রাজাকারের নাতিপুতি পাবে কিনা। নেত্রী তখন বলেছেন যে উত্তরে দিয়েছেন যে নিশ্চয়ই আপনার রাজাকারের নাতিপুতনির জন্য তারা এই সুযোগ সুবিধা। আপনি বলেন যে রাজাকার পাবে না মুক্তিযুদ্ধের সপক্ষের লোকরা পাবে। তখন সাংবাদিক কিন্তু অবশ্যই বলা উচিত ছিল যে হ্যাঁ, আমরা তো রাজাকারের নাতিপুতি চাই না, কিন্তু উনি সেটা উত্তর দেন নাই। আর এইটাই মানুষ ইন্টারপ্রিট করেছে আপনার, যে প্রধানমন্ত্রী বলেছেন সব লোক রাজাকার। এইটা আসলে ইন্টারপ্রিটেশনটা ভুল হয়েছে। আমার দল সাথে সাথে এটা কারেকশন করা উচিত ছিল, সেইটা সেই মতো হয় না। সো আপনি যেটা বলছেন যে একটা হলো যে নতুন প্রজন্ম যখন স্লোগান দেয় যে আমরা সবাই রাজাকার, এই ধরনের, এটা তো আগের মাথা, এটা আগের মাথা, এটা খুবই আনফরচুনেট। আপনি যেটা বলছেন যে জিনিসটা নিয়ে শুনে, এটা তো এমন না যে কারো মান সম্মান বা কোনো ইজ্জতের ব্যাপার। এটা আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি যদি মনে করেন যে কোনো জায়গায় আপনার রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, প্রজন্মের স্বার্থে ব্যাখ্যা করা প্রয়োজন, ইউ ক্যান হ্যাভ এক্সপ্লেনেশন। এখন পর্যন্ত এই ধরনের এক্সপ্লেনেশন নাই কেন? না, এটা আমার দলের লোকগুলো এক্সপ্লেনেশন করা উচিত ছিল, সেইটা ওনারা করেন নাই, করা উচিত ছিল। এবং আমার মনে হয় সেইখানে আমাদের কিছুটা দুর্বলতা। কারণ নেত্রী কিন্তু প্রশ্ন করেছেন, আপনি কি রাজাকারের নাতিপুতনিকে চাচ্ছেন?
তখন বলবে নিশ্চয়ই চাচ্ছি না, উত্তরটা দিবে। ও উত্তর দেয় নাই, তখন এইটাকে ইন্টারপ্রিটেড করা হয়েছে যে নেত্রী আমাদের বর্তমান প্রজন্মের রাজাকারের সংখ্যা তো নিতান্ত নগণ্য। 71 সালে তো অল্প 1% না, তারও কম ছিল। আর অধিকাংশ লোকই তো মুক্তিযোদ্ধা। কিছু মুক্তিযোদ্ধা ভারতে গিয়েছে, আমরা যেমন ভারতে গিয়েছি, আমরা যেমন অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমার কিছু লোক দেশে ছিল, 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে, তাদের পরিবার তো মুক্তিযোদ্ধা পরিবার। এই যে 2 লক্ষ 2.5 লক্ষ যারা আপনার মহিলা আমাদের ভাই বোন এবং তারা যে নির্যাতিত হয়েছে, তাদের এরা সবই মুক্তিযুদ্ধের পরিবার। অল্প পার্সেন্ট কিছু লোক তারা হচ্ছে গিয়ে আপনার মুক্তিযুদ্ধ পছন্দ করে নাই, ওগুলো তো শেষ হয়ে গেছে। এখন সবাই বাংলাদেশের সবাই হচ্ছে বাঙালি এবং সবাই মুক্তিযুদ্ধের পরিবার। রাইট। সো আমরা যেটা বাংলাদেশে যেটা হয়েছে যে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার করা হয়েছে। হ্যাঁ, বিচার হয়েছে। তাদের বিচার, এই যে একটা জাতিকে বিভক্ত করার যে একটা বিচার হয়েছে, তারা মানুষকে অত্যাচার করেছিল, অত্যাচারে দিস ইজ ডান, ডান অ্যাওয়ে উইথ। এইটা নিয়ে আর কোনো নতুন আলোচনায় প্রয়োজন নাই। রাইট। অবান্তর। এখন তো একটা জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক দেওয়া অবশ্যই। সেইখানে আমরা বোধহয় ঠিক কিছুটা দুর্বলতা আমাদের আছে। আমরা হয়তো অন্যভাবে কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এইসব মুখে মুখে, আমাদের দেশে একটা খুব বদ অভ্যাস। আমার দলে এই নিউ ইয়র্কে আমাদের অনেক আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের কেউ কেউ বহিষ্কার করেন। বহিষ্কার করার পর দিন আপনি জানেন, পরের দিন বলবেন সে জামাত, সে রাজাকার করে তারা বহিষ্কার করেন। কদিন পরে আবার তাকে আপনার সহসভাপতি ওইসব নিয়োগ করেন। তখন ওই যে কিছুদিন আগে বললেন এইটা একটা বদ অভ্যাস, আই থিংক উই শুড স্টপ ইট। রাইট। সো আপনি ইউ আর এ টপ ডিপ্লোম্যাট অফ বাংলাদেশ। আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন। আমিও আসলে অধ্যাপক, আপনি প্রফেসর, বাট ইউ অলসো ফরেন মিনিস্টার, মানে হচ্ছে টপ ডিপ্লোম্যাট বা ডিপ্লোম্যাট। রাইট। সো আপনি যখন আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, আপনি স্ট্রাগল দেখেছেন বাংলাদেশে, আপনি ফাইট করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, এইখানে থেকে আপনি ফাইট করেছেন, আপনি ভিকটিম হয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য। তো আজকে বাংলাদেশে যখন অনেকে বলে যে বাংলাদেশ এক নায়কত্বের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে বিরোধী দল এবং মতের যে সহিষ্ণুতা থাকা উচিত গণতান্ত্রিক রাষ্ট্রে, এই ক্যারেক্টার নাই বাংলাদেশের, তখন আপনার কেমন মনে হয়? এটা খুব দুঃখজনক। কারণ আমরা মন মানসিকতা ভাবে বিশ্বাস করি যে বহুদলীয় গণতন্ত্র। জি, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে সংগ্রাম করেছি, আমার চাকরি হারিয়েছি, সবই বহুদলীয় গণতন্ত্রের। আর মাননীয় প্রধানমন্ত্রীও চান একটা শক্তিশালী আপনার এই সংসদে একটা অপোজিশন পার্টি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এক হাতে তালি বাজে না। জি, দুর্ভাগ্যের বিষয় যে আমাদের যারা অপোজিশন, মেজর অপোজিশন পার্টি, তারা সবসময় নির্বাচন বর্জন করেন। ভারতে কিছুদিন আগে নির্বাচন হল, তাদের দেশে কংগ্রেস অপোজিশন পার্টি বা ইন্ডিয়া অপোজিশন গ্রুপ, তারা আপনার বিজেপির সমালোচনা করে, তাদের দেখতে পারে না। কিন্তু নির্বাচনে কিন্তু তারাও এসেছে, ইন্ডিয়া জোটবদ্ধ হয়ে আসছে, কংগ্রেস এসেছে। একসময় কংগ্রেস ধ্বংস হয়ে যাচ্ছিল, আবার উঠে আসছে, কারণ তারা জনতার মানুষের কথা বলে। আমাদের দেশে আমার মনে হয় আমাদের যারা বিরোধী দল, তাদের অপরিপক্কতার কারণে তারা নির্বাচনে আসেনি। আর নির্বাচনে না আসার ফলে তারা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। দেখেন, বঙ্গবন্ধু সবসময় নির্বাচনমুখী। 70 সালে যখন বাকি অন্যান্য দল আর রেগুলেশনের আন্ডারে, মিলিটারি গভর্নমেন্টের এখানে রেগুলেশনের আন্ডারে নির্বাচন করতে চায় নাই, বঙ্গবন্ধু সেই রেগুলেশনের আন্ডারে, মিলিটারি রেগুলেশন আন্ডারে নির্বাচন করে উনি যে জনগণের প্রতিনিধি সেইটা প্রমাণ করেছিলেন। আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচনে আমার মনে হয় আমাদের এই অপোজিশন সেইখানে বড় কষ্টে আছে। তারা নির্বাচনমুখী, তাদের তৈরি হয়েছে ক্যান্টনমেন্টে, তার ফলে তারা তারা নির্বাচনে আসলে আমরা খুব খুশি হতাম, কারণ আমরা একটা শক্তিশালী, আমরা সরকার সব কাজে আমরা ভালো করি এমন না, আমাদের দুর্বলতা। যদি শক্তিশালী অপোজিশন থাকে তাহলে তারা আমাদের
আঙ্গুলিয়ে দেখিয়ে দেবে যে এইখানে ভুল, তাহলে আমরা তখন রেকটিফাই করার সুযোগ হই। কারণ আমরা সবাই চাই, বিরোধী দল, সরকার দল, তাদের সব দলেরই একই উদ্দেশ্য, জনগণের মঙ্গল, দেশের মঙ্গল। এবং সেইটা যদি হয়, উই শুড ওয়ার্ক টুগেদার ইন পার্টনারশিপ, ইন কোলাবোরেশন। আসতেছি আমি, এটা পলিটিক্যাল একটা বিষয় চলে আসছে, যদিও কারেন্ট সিচুয়েশন নিয়ে আমরা কথা বলবো, বাট ওয়াই দেয়ার ইজ নো ডায়ালগ বিটুইন the government party is very responsible, তাদের মেইন রেসপন্সিবিলিটি টু ওপেন a dialogue between them and opposition. দেখেন, আপনার এটা ডায়ালগের কথা, সরকার সবসময় ডায়ালগ চায়, সংলাপ চায়। আপনার শেখ হাসিনা, আগের কথা বলতেছি, যে উনি অপোজিশন লিডারকে ফোন করেছেন আলাপ করার জন্যে, উনি তারপরে দাওয়াত দিয়েছেন, উনি আসেননি। তারপর ওনার বাড়িতে গেছেন, ওনার ছেলে মারা যায়, উনি বাড়িতে গেছেন। আমাদের দেশে একটা ভদ্রতা জ্ঞান আছে, আপনি যদি আমার শত্রুও হন, আমার বাসায় আসেন, আপনাকে আমি সসম্মানে বসাবো। হ্যাঁ, তারা ওনাকে দেখে বলে কয়ে গেছেন, এটা যে হঠাৎ অতর্কিত গেছেন এমন না, বলে গয়ে গেছেন, তারপরে আপনি দরজা শাট করে বন্ধ করে দিলেন। এটা তো অভদ্রতা, এইটা রাজনৈতিক পরিপক্কতা নয়, এটা রাজনৈতিক দূরদর্শিতা নয়। আমার মনে হয় সেই দিক থেকে এই সংলাপের যত সুযোগ সুবিধা, এইগুলোর দরজা কেন জানি বন্ধ হয়ে গেছে। আর ইদানিং যেটা হয়েছে, যেটা আমি দেখতে, বঙ্গবন্ধু তার চরিত্রে আপনি যদি দেখেন, ওনার আত্মজীবনে যদি পড়েন, উনি দিল্লি গেছেন, সেইখানে ওনার সবসময় শত্রু ছিলেন ফজল কাদের চৌধুরী। হ্যাঁ, উল্টা দলের ছিলেন। ফজল কাদের চৌধুরী সাহেব রেলওয়ের টিকিট কিনতে পারেন নাই, বঙ্গবন্ধুর টিকিট কিনেছেন। বঙ্গবন্ধুর এই যে মহাত্মবোধ, উনি উনার টিকিটটা ফজল কাদের চৌধুরীকে দিয়েছেন। আর তখন প্রত্যেক সরকারি বড় কর্মচারী পাশে সার্ভেন্টের যে থাকতো, জায়গা থাকতো, তিনি সেইখানে গিয়ে আপনার ওই ট্রেনটা ধরেছেন। এই যে মহানুভবতা, আপনার বিরোধী দলকে সম্মান দেওয়া, বঙ্গবন্ধু সেটা আমাদের শিখিয়েছেন। আমরা এটার থেকে যথেষ্ট ব্যর্থ হয়ে গেছি। এটা এক হাতে হয় না, দুই হাতে হয়। অন্য দল এইগুলোতে কোনো রকমের, দেখেন একসময় আমেরিকাতেও, আপনি যে দেশে আছেন সেইখানেও কনজারভেটিভ এবং ডেমোক্রেটিকের মধ্যে খুব বাজে অবস্থা ছিল। তখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ছিলেন, তার এক বন্ধু, উনিও রিপাবলিকান পার্টির লোক, উনি তখন প্রেসিডেন্টকে বললেন যে, প্রেসিডেন্ট, তোমাদের সাথে তোমাদের অপোজিশনের গল্প স্বল্প হয় না, এইটা তো মোটেই গ্রহণযোগ্য না। তো উনি কি করলেন, বলেন আমি আমার বাড়িতে একটা দাওয়াত দিব, হ্যাঁ, প্রেয়ারের জন্য, প্রার্থনার জন্য দাওয়াত দিব, আমি ডেমোক্রেটিক নেতাদেরও দাওয়াত দিব। প্রেসিডেন্ট আইসান রাজি হলেন। সেই থেকে দেশে ব্রেকফাস্ট প্রেয়ার শুরু হল। আমাদের দেশে এই ধরনের একটা আয়োজন অবশ্যই। So let's talk about the আপনার current situation. So আপনি তো এমপি, একজন পররাষ্ট্রমন্ত্রী, এবং আপনি you have a lot of diplomat friends. We do. So আপনি জানেন যে বাংলাদেশ সিচুয়েশন, আপনি যদি নিউ ইয়র্ক টাইমস দেখেন, আপনি লন্ডন টাইমস দেখেন, আপনি যদি CNN দেখেন, আপনি যদি ABC দেখেন, আপনি NBC দেখেন, আপনি যদি ডয়েচে ওয়েলে দেখেন, আপনি BBC দেখেন, দেখবেন যে বাংলাদেশ প্রসঙ্গ আসলেই বিশাল আগুনের ছবি এবং ভবন পুড়তেছে, আপনার পুলিশ গুলি ছুটতেছে, মানুষ মারা যাচ্ছে। এই দৃশ্য তো কাঙ্ক্ষিত না, কিন্তু এই দৃশ্য আপনার কাছে নিশ্চয়ই প্রশ্ন আসছে। খুব দুঃখ লাগে, এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের কথা উঠলেই এখন এই সংঘাতের কথা উঠে। রাইট। আমরা সারা জীবন শান্তির বাণী বয়ে বেড়াচ্ছি, আমরা ইউএনএ শান্তির ব্র্যান্ড নেই, ইউএন কি পেয়েছে, আমরা শান্তির ব্র্যান্ড নেই। আর আমার দেশে এই ধরনের ভায়োলেন্স হচ্ছে, আগুন জ্বলছে, অনেক একাধিক আমাদের ছেলে মেয়ে মারা গেছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, more than 100 students already killed. এটা খুবই দুঃখজনক এবং এমনটি হওয়ার কোনো কারণ ছিল না। সেইখানে আমাদের কিছু ব্যর্থতা আমি বলবো, কারণ এমন অবস্থা হওয়ার কোনো, আর যে ইস্যুটা নিয়ে সরকারও সেটা চায়, যারা আন্দোলন করছে তারাও চায়, এই অবস্থায় কেন লোক মরবে, এইটা তো আমি কোনো মধ্যে অঙ্কের নিয়মে মিলাতে পারি না। আর আপনি ঠিকই বলেছেন যে এটা খুবই দুঃখজনক। আমি অনেকগুলো দেশের আপনার প্রতিনিধির সাথে সম্প্রতি দেখা হয়েছে এবং প্রত্যেকেই একটু দুশ্চিন্তা আছে।
Right. এবং এটা আমাদের জন্য লজ্জার বিষয়। তা আমি মনে করি যে আগামীতে আমরা সবাই মিলে এমনভাবে কাজ করব যাতে সংঘাত এবং এই ধরনের অপকর্ম কম হয়। আর আমার মনে হয় আমাদের বিভিন্ন সিকিউরিটি দে হ্যাভ দ্য রুলস অফ এঙ্গেজমেন্ট। তারা কোন দেশ থেকে রুলস অফ এঙ্গেজমেন্ট নিয়েছেন জানি না, কিন্তু সেই ক্ষেত্রে যে আমরা আরো একটু মানবিক হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। রাইট স্যার, আপনি দেখেছেন যে ছেলেটিকে প্রথম হত্যা করা হলো, যে পুলিশের সামনে দাঁড়িয়েছিল, বুক ফেলে দাঁড়িয়েছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না কিছু। নর্মালি দে ওপেন ফায়ার right. ফর প্রোটেক্ট দেমসেলফ। এই ক্ষেত্রে তো আর হাতেই কিছু নাই, সে তো এমনি করে দাঁড়িয়ে আছে। তাকে এই অবস্থায় এইটা তো যারা করেছে তাদের তো আপনার মানে তাদের শিক্ষা দিতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। ওকে, সো আপনি কি এটা ডিমান্ড করেন যে এদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত এই যে হত্যাকাণ্ড? অবশ্যই জবাবদিহি। আপনি শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন Right. যে একটি জুডিশিয়ারি বিচার বিভাগীয় তদন্ত করে যারা এর জন্য দায়ী তাদের শাস্তি দেওয়া হবে। এবং খালি উনি না, এর সাথে আর অনেক বাচ্চারা অনেকে শখানেকের উপরে। আমি গতকালকে রাতে 22টা পত্রিকার পেয়েছি। এখন তো ইন্টারনেট বন্ধ হয় মুশকিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্টারনেট বন্ধ করা ঠিক হয়নি, কারণ বন্ধ করার ফলে যত বানোয়াট খবর যদি ওপেন থাকতো তাহলে দেখতো টিভিতে সত্যি ঘটনা কি। আর আমাদের দেশের জনগণ স্বদেশে বিদেশে যারা থাকে তারা যথেষ্ট সজ্ঞান, তারা জানে কোনটা সত্য কোনটা মিথ্যা। যদি কোনো একটা বানোয়াট হয় আর সেই সময় সত্যটা পায়, দে হ্যাভ দিস নলেজ বিচার করার। সুতরাং আমি মনে করি সেইগুলো হয়তো যদি ওপেন থাকতো, তথ্যগুলো সঠিক পেত, যেভাবে ভয়াবহ অবস্থা দেখাচ্ছে বিদেশি বিভিন্ন ওই অবস্থান যেত না। তা আমার মনে হয় উই শুড ওপেন ইট আপ। আমাদের ইন্টারনেট এগুলো ওপেন করে দেওয়া, কারণ এইগুলো লুকিয়ে রাখলে সন্দেহ এবং বানোয়াট তথ্য গুজব বাড়ে, গুজবে তখন বিশ্বাস হয়। জি।